পশ্চিমা সভ্যতার এই যে আধিপত্য, এই যে ডমিনেশন, এই যে ডমিনিয়ন এটা তারা প্রতিষ্ঠা করছে, এটা কিভাবে আসছে? প্রশ্ন হচ্ছে বেসিক্যালি তাদের এই আধিপত্যটা কিভাবে আসছে? হাউ ডিড দ্য ওয়েস্ট অ্যাসেন্ড? তারা কিভাবে এই আধিপত্য লাভ করলো? এই কোয়েশ্চেনের আনসারে আমরা দুইটা ঘটনা দেখতে পাই। একটা হচ্ছে যারা বলে যে দা ওয়েস্ট অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতির কারণে বর্তমান সভ্যতার যে পর্যায়ে তারা আছে সেখানে তারা আসতে পেরেছে। দ্যাট মিনস পশ্চিমা সভ্যতার ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, শিক্ষাগত অন্যান্য বিভিন্ন বিষয়াবলী এমন ভাবে সেট হয়ে গেছে ইতিহাসে নির্দিষ্ট একটা টাইম ফ্রেমের আন্ডারে, সেই অবস্থায় যে আমরা বর্তমান ওয়েস্টকে বিবর্তনের নিয়মে এই অবস্থায় পাচ্ছি। এবং এই ক্ষেত্রে তারা বেশিরভাগ ক্ষেত্রে দায়ী করেন হচ্ছে ইম্পেরিয়ালিজমকে বা উপনিবেশবাদকে, যে ওয়েস্ট যেহেতু অনেক আগে থেকে রাজনৈতিকভাবে অন্যদের উপর ডমিনেশন খাটাতে অভ্যস্ত, ব্রিটিশ একাই 100-র উপরে কান্ট্রিকে তারা এদের পায়ের তলে রাখছে, একটা সময় শাসন করছে। সো ওয়েস্টের একটা বড় অংশ তারা মানুষকে শাসন করত, ওয়েস্ট, ইস্ট এবং বিভিন্ন অঞ্চলকে তারা শাসন করত। যেহেতু তারা শাসন করতে পারছে, যেহেতু তারা সামরিক শক্তির অধিকারী ছিল, এই সামরিক শক্তির কারণে তারা মানুষেরও প্রভুত্ব খাটাতে পারছে, আধিপত্য খাটাতে পারছে। এটা একটা পর্যায়ে। এবং তারপরে আসে হচ্ছে আরেকটা ঘটনা, যারা মনে করে যে ওয়েস্ট শুধুমাত্র তাদের যে জ্ঞানগত এবং হচ্ছে বিভিন্ন যে এপিস্টেমোলজিক্যাল যে ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট এবং তাদের যে সুপেরিয়রিটি, এগুলোর মাধ্যমেই তারা ওয়েস্ট বর্তমান অবস্থাতে আসতে পারছে। দুইটার মধ্যে আসলে কোনটা সঠিক এবং সত্যিকার অর্থে এটার আনসারটা কেমন বা আনসারটা আসলে কি? আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইন্নাল হামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বাদ। আজকে আমাদের আলোচনার বিষয়বস্তু যা আমরা করছিলাম পশ্চিমা সভ্যতার দার্শনিক ভিত্তি ও বিবর্তনের আন্ডারে, শিরোনামের আন্ডারে একটা বড় বিষয় এবং যেই প্রশ্নটা অনেককেই ডিস্টার্ব করে, সেটা হচ্ছে যে পশ্চিমা সভ্যতার এই যে আধিপত্য, এই যে ডমিনেশন, এই যে ডমিনিয়ন এটা তারা প্রতিষ্ঠা করছে, এটা কিভাবে আসছে? তো প্রশ্ন হচ্ছে বেসিক্যালি তাদের এই আধিপত্যটা কিভাবে আসছে? হাউ ডিড দ্য ওয়েস্ট অ্যাসেন্ড? তারা কিভাবে এই আধিপত্য লাভ করলো? এই কোয়েশ্চেনের আনসারে আমরা দুইটা ঘটনা দেখতে পাই। ওমোমান জেনারেলি আমরা দুইটা ঘটনা দেখতে পাই। একটা হচ্ছে যারা বলে যে ওয়েস্ট, দা ওয়েস্ট অর্থনৈতিক, সামাজিক, রাজনৈতিক বিভিন্ন পরিস্থিতির কারণে বর্তমান সভ্যতার যেই পর্যায়ে তারা আছে সেখানে তারা আসতে পেরেছে। দ্যাট মিনস পশ্চিমা সভ্যতার ধর্মীয়, রাজনৈতিক, সামাজিক, শিক্ষাগত অন্যান্য বিভিন্ন বিষয়াবলী এমনভাবে সেট হয়ে গেছে ইতিহাসে নির্দিষ্ট একটা টাইম ফ্রেমের আন্ডারে, সেই অবস্থায় যে আমরা বর্তমান ওয়েস্টকে বিবর্তনের নিয়মে এই অবস্থায় পাচ্ছি। এবং এই ক্ষেত্রে তারা বেশিরভাগ ক্ষেত্রে দায়ী করেন হচ্ছে ইম্পেরিয়ালিজমকে বা উপনিবেশবাদকে, যে ওয়েস্ট যেহেতু অনেক আগে থেকে রাজনৈতিকভাবে অন্যদের উপর ডমিনেশন খাটাতে অভ্যস্ত, ব্রিটিশ একাই 100-র উপরে কান্ট্রিকে তারা এদের পায়ের তলে রাখছে, একটা সময় শাসন করছে। সো ব্রিটিশদের সাথে সাথে ফ্রেঞ্চ, ইটালিয়ান, ডাচ এরাও শাসন করছে। যদিও তারা ব্রিটিশদের মতো অত প্রমিনেন্ট না, অতগুলো রাষ্ট্র তারা দখল করতে পারেনি, তবে ব্রিটিশ, ফ্রেঞ্চ মানে ওয়েস্টের একটা বড় অংশ তারা মানুষকে শাসন করত, ওয়েস্ট, ইস্ট এবং বিভিন্ন অঞ্চলকে তারা শাসন করত। সো যেহেতু তারা শাসন করতে পারছে, যেহেতু তারা সামরিক শক্তির অধিকারী ছিল, এই সামরিক শক্তির কারণে তারা মানুষেরও প্রভুত্ব খাটাতে পারছে, আধিপত্য খাটাতে পারছে। এটা একটা পর্যায়ে। এবং তারপরে আসে হচ্ছে আরেকটা ঘটনা, যারা মনে করে যে ওয়েস্ট শুধুমাত্র তাদের যে জ্ঞানগত এবং হচ্ছে বিভিন্ন যে এপিস্টেমোলজিক্যাল যে ডেভেলপমেন্ট, ইমপ্রুভমেন্ট এবং তাদের যে সুপেরিয়রিটি, এগুলোর মাধ্যমে, সোললি এগুলোর মাধ্যমেই তারা ওয়েস্ট বর্তমান অবস্থাতে আসতে পারছে। সো দুইটার মধ্যে আসলে কোনটা সঠিক এবং সত্যিকার অর্থে এটার আনসারটা কেমন বা আনসারটা আসলে কি? এটা পার্সোনালি আমার নিজের একটা জিজ্ঞাসা ছিল অনেকদিন যাবৎ, এবং আশা করি এবং আমি ধারণা রাখি, যেটুকু আমি দেখেছি, লেখালেখি পড়েছি, যে এই কোয়েশ্চেনটা আসলে অনেকের জন্য একটা ডিস্টারবেন্সের কারণ।
ওয়েস্টের জন্য একটা ডিস্টারবেন্সের কারণ, কারণ তাদেরকে জাস্টিফাই করতে হয় তাদের বিভিন্ন অতীত কার্যকলাপকে। কেউ কেউ রাগঢাক ছাড়াই বলে যে না ঠিক আছে, আমাদের পূর্বপুরুষে ভুলগুলো করে গেছে, আমরা এখন সেগুলোকে সাফাই করার বদলে আমরা বলবো যে হ্যাঁ দে ডিড মিস্টেক্স। আবার কেউ কেউ বলছে না ঠিক আছে, যে আমাদের অতীতে যে কাজগুলো করা হয়েছে সেগুলো ব্যাখ্যা হচ্ছে এরকম এরকম, অথবা তারা কোনো কোনো ক্ষেত্রে জাস্টিফাই করার চেষ্টা করে যে না ঠিক আছে, যেগুলো তারা করছে সেগুলো ঠিকই ছিল। আরেক পক্ষ যারা বলে থাকে যে জ্ঞান বিজ্ঞানের এবং নলেজ কেন্দ্রিক ডেভেলপমেন্টের মাধ্যমে হচ্ছে ওয়েস্ট বর্তমান অবস্থায় আসে, তাদের জন্য তো আসলে জাস্টিফিকেশনের খুব একটা কারণ নেই, মানে অভাব নেই তাদের জাস্টিফিকেশন, বিকজ ওয়েস্ট সত্যিকার অর্থে এক্ষেত্রে অনেক অগ্রগামী বা অগ্রসরমান। সো তার জন্য জাস্টিফিকেশনের বিষয়টা একটু হলেও কম। তবে ইস্টের মানুষ যারা আমরা ওয়েস্টের আন্ডারে ছিলাম একটা সময়, বা এখন আমরা বলতে পারেন এক ধরনের ট্যাসিট ডমিনেশনে আছি তাদের। সো এই অবস্থায় আমাদের জন্য বিষয়টা হচ্ছে অনেকটা সমস্যা থেকে উত্তরণের পথ খোঁজার একটা বলা যায় যে যাত্রা, যে আমরা আসলে জানতে চাই যে আসলে তারা এই অবস্থায় কীভাবে আসছে। যদি আমরা কোনো অবস্থায় তাদের এই ডমিনেশন থেকে বের হতে চাই, সেই ক্ষেত্রে আমাদের প্রসেসটা কী হবে। সো প্রসেসটা আসলে নির্ভর করতেছে তারা এই অবস্থায় কীভাবে পৌঁছালো এটা জানার উপর অনেকটাই। সো আশা করি আমার কনটেক্সট এবং ব্যাকগ্রাউন্ড ক্লিয়ার করতে পারছি আমি। এখন বিষয় হচ্ছে যে এই প্রশ্নটার উত্তর আসলে কী। সো দেখেন, ইতিহাস এবং রাজনীতির কোনো আলোচনাই একপাক্ষিক না, বেশিরভাগ ক্ষেত্রে একপাক্ষিক না। কোনো ইউনিল্যাটারাল বা কোনো ইউনিফর্ম বিষয় দিয়ে আমি ইতিহাসে কোনো নির্দিষ্ট ডেভেলপমেন্টকে ব্যাখ্যা করতে পারি না, ইতিহাসের নির্দিষ্ট কোনো সেটিংকে আমি ব্যাখ্যা করতে পারি, এটা খুব কঠিন। যতক্ষণ পর্যন্ত আপনি উইঙ্গিশ না হচ্ছেন, যতক্ষণ পর্যন্ত আপনি খুব বেশি রিডাকশনিস্ট না হচ্ছেন, যে সব কিছুকে নির্দিষ্ট একটা মাত্রায় এনে ফিট করে তারপরে ব্যাখ্যা বিশ্লেষণ করা, যতক্ষণ পর্যন্ত আপনি এই ধরনের ইম্পার্শিয়াল না হচ্ছেন ততক্ষণ পর্যন্ত কিন্তু আপনার জন্য একপাক্ষিকভাবে ব্যাখ্যা করাটা খুব কঠিন। কারণ এই বিষয়গুলো অনেক জটিল হয়ে থাকে, মাল্টিফেরিয়াস হয়ে থাকে, বহু পক্ষ এর সাথে জড়িত থাকে। সো সেই পক্ষগুলোর প্রত্যেকটাকে ইন্ডিভিজুয়ালি ব্যাখ্যা বিশ্লেষণ জানা বোঝা যাচাই না করা পর্যন্ত কিন্তু আমরা প্রকৃতপক্ষে সামগ্রিক যে সেটিংটা এটাকে আমরা বুঝতে পারি না। সেই ক্ষেত্রে আমি আমার বোঝাপড়াকে উপস্থাপন করতেছি, হতে পারে আপনার এর সাথে একমত হবেন, অথবা হতে পারে আপনার একমত না হতে পারে। তবে এখানে বেসিক্যালি আমি আমার যে মতামতটা এটাকে আমি জাস্টিফাই করব হচ্ছে দুজন চিন্তকের মতামত দ্বারা বা তাদের তত্ত্ব দ্বারা। কি তাদের একজন হচ্ছে আন্তোনিও গ্রামশি এবং আরেকজন হচ্ছে মিশেল ফুকো। সো তাদের তত্ত্ব যে আমাকে জাস্টিফাই করছে ব্যাপারটা এমন না, কিন্তু তারা যে কথাবার্তাগুলো বলে গেছে আমার কাছে মনে হচ্ছে এগুলো বেশ লজিক্যাল, এবং সেইখান থেকে আমি আমার কনক্লুশনগুলোকে সাজাতে পারছি। প্রথমে আমি আমার কনক্লুশনটা বলে রাখি যাতে আমি সেটাকে জাস্টিফাই করতে পারি কিছুটা। আমার কাছে মনে হয় যে যেহেতু ইতিহাসে একটা জটিল সমাহার বিভিন্ন পক্ষ এবং বহু ফোর্সের, ওয়েস্টের ঘটনাটাকে আসলে নির্দিষ্ট একটা ফ্যাক্টরের থেকে উদ্ভূত এটা ব্যাখ্যা করাটা বেশ কঠিন, এবং কোনো কোনো ক্ষেত্রে এটা বেইনসাফি। তবে আমার কাছে মনে হয় এটা লার্জলি তাদের যে ফিলোসফিক্যাল গঠন, তাদের যে ফিলোসফিক্যাল আন্ডারপিনিং এবং তাদের যে ওয়ার্ল্ড ভিউটাকে তারা যেভাবে সেট করছে, ওয়ার্ল্ড ভিউটাকে কিন্তু এইখানে শেষ না, বরং মানে এই ক্ষেত্রে যদি আমাকে এইখানে থামায় দেওয়া হয় বা আমি যদি এখানে কথা আমার স্টপ করে দিই, তাহলে মনে হতে পারে যেটা মনে হয় ওই তথাকথিত জ্ঞানবাদীদের কথা, যারা বলে যে না সামরিক ক্ষেত্রে সামরিকতা কোনোভাবেই কোনো ভূমিকা রাখে না, কোনো সিগনিফিকেন্স নাই, শুধুমাত্র জ্ঞান বিজ্ঞান দিয়ে তারা এই পর্যায়ে আসছে। না, ব্যাপারটা আমি এতটা সরল করতেছি না। আমি বলতেছি যে তাদের যে ফিলোসফিক্যাল যে ডেভেলপমেন্ট এবং সাথে সাথে তারা বিভিন্ন ক্ষেত্রে যে উৎকর্ষতা লাভ করছে, এইগুলো তাদের ভিত্তি ছিল। আর সামরিক শক্তিটা তাদেরকে সাপোর্ট করে গেছে, কিন্তু সামরিক শক্তি কখনো তাদের যে আধিপত্যকে যে আসলে সলিডিফাই করবে, তাদেরকে যে সুদৃঢ় করবে, এটাকে কাজটা করছে হচ্ছে জ্ঞান বিজ্ঞান এবং তাদের যে মতাদর্শগত যে বিষয়গুলো সেগুলো। কিভাবে এবং
কেন আমি এটা মনে করি? এই ক্ষেত্রে আমি দুজন চিন্তককে সামনে নিয়ে আসবো। একজন যেটা বললাম আন্তোনিও গ্রামশি এবং একজন হচ্ছে মিশেল ফুকো। গ্রামশি গ্রামশি হচ্ছেন একজন বিখ্যাত ইতালিয়ান চিন্তাবিদ, যিনি বেসিক্যালি একজন মার্কসিস্ট বা কমিউনিস্ট ছিলেন। তিনি ইতালিয়ান কমিউনিস্ট পার্টির দীর্ঘদিনের মেম্বার ছিলেন এবং তিনি অনেক লেখালেখি করে গেছেন এবং তিনি সক্রিয় একজন রাজনীতিবিদ ছিলেন। অর্থাৎ এমন না যে তিনি দূর থেকে দেখে মানুষের মুখে শুনে অথবা কখনো ময়দানে না গিয়ে, মাঠে না গিয়ে, কাজকর্ম না করে, পুলিশের লাঠি গুঁতা বাড়ি না খেয়ে তিনি যে কথাগুলো বলছেন এমনটা কখনোই না। বরং তিনি তার জীবনের প্রথম দিককার সময়টুকু কাটেছেন পরিপূর্ণ মাঠে। যখন তিনি জেলে গেছেন ফ্যাসিস্ট সরকারের আন্ডারে, অর্থাৎ মুসোলিনির সরকারের আন্ডারে, যখন তিনি হচ্ছে জেলে গেছেন, তখন যে তার যেই লেখালেখিগুলোর মাধ্যমে আমরা বর্তমানে গ্রামশিকে চিনি, সেটাকে আমরা প্রিজন নোটবুকস বলি বা কারা রচনা। তিনি সেই কারা রচনাগুলো লিখছেন হচ্ছে জেলে যাওয়ার পরে। সো তিনি বেসিক্যালি তত্ত্ব এবং প্রয়োগ, থিওরি এবং প্র্যাকটিসের পার্সোনালি তিনি একজন এপিটমি এবং তার লেখালেখির মধ্যেও আমরা এইটার একটা প্রতিফল দেখতে পাই। তিনি বলেছেন যে রাষ্ট্র হচ্ছে আধিপত্য প্লাস প্রভুত্ব, এই দুটার সমন্বয়। এটার মানে কি? মানেটা বলতে গেলে আমরা একটু ব্যাকগ্রাউন্ডে চলে যাই, কেন তিনি এই কথাটা বলছেন এবং কেন তাকে রিভিশনিস্ট বলা হয় মার্কসিজমের মধ্যে, বা নিও মার্কসিস্ট বলা হয় কেন। ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে যে কার্ল মার্কস যে ধরনের লেখালেখি করে গেছেন এবং তিনি যে ধরনের মতাদর্শ প্রচার করে গেছেন, তার মধ্যে আমরা দেখতে পাই এবং তার পরবর্তীতে তার মতাদর্শের ভিত্তিতে রাশিয়ায় যে বলশেভিক বিপ্লব হয় বা রুশ বিপ্লব হয়, সেই বিপ্লবে আমরা দেখতে পাই বা বিপ্লবের যারা হচ্ছে ফ্রন্ট লাইনে ছিলেন, লেনিন, ট্রটস্কি, বুখারিন, নিকোলাই বুখারিন থেকে শুরু করে বহু চিন্তাবিদ, তাদের কথাবার্তায় আমরা একটা সার্টেন ঝোঁক, টেন্ডেন্সি দেখতে পাই। সেই টেন্ডেন্সিটা হচ্ছে এক ধরনের ইকোনমিক ডিটারমিনিজম। দ্যাট মিনস মোডস অফ প্রোডাকশন, ইকোনমিক্যাল যে বিষয়গুলো আছে, যদি সেগুলোকে আপনি দখল করতে পারেন, যদি আপনি সেগুলোকে নিয়ন্ত্রণে নিতে পারেন, তাহলে আপনি ইতিহাসকে চেঞ্জ করতে পারবেন। বা ইতিহাস বেসিক্যালি ইকোনমিক্যালি ডিটারমাইন্ড। এটা হচ্ছে মার্কসিজমের ট্র্যাডিশনাল ব্যাখ্যা। এখন হতে পারে এই ব্যাখ্যাটা কার্ল মার্কস যেভাবে বলছেন সেটা সম্পূর্ণ কংগ্রুয়েন্ট হতেও পারে, নাও হতে পারে, সামঞ্জস্যপূর্ণ হতেও পারে, নাও হতে পারে। কেননা আর্নেস্ট ফিশার থেকে শুরু করে অনেক ব্যক্তি, ইনক্লুডিং গ্রামশি, তারা পরবর্তীতে মার্কসকে এভাবে পেশ করছেন যে তাদের কাছে মনে হয়েছে না, মার্কস আসলে এক ধরনের কিছুটা ফ্র্যাগমেন্টেড হয়েছেন, তিনি কিছুটা ডিস্টর্টেড হয়েছেন তারই অনুসারীদের দ্বারা। সো এটা মার্কসের কথা কি মার্কসের কথা না, এটা আমার বিবেচনা এই মুহূর্তে। কিন্তু মার্কসিজমের ট্র্যাডিশনাল যে ব্যাখ্যা ইতিহাসের, হিস্টোরিক্যাল ম্যাটেরিয়ালিজম, এই ক্ষেত্রে তারা এই ধরনের কথাবার্তায় বলে থাকেন যে হিস্ট্রি হচ্ছে বেসিক্যালি ইকোনমিক্যালি ডিটারমাইন্ড। ইকোনমি হচ্ছে হিস্ট্রির চেঞ্জের মূল উপাদান বা নিয়ামক। সো এই ইকোনমিক ডিটারমিনিজম গ্রামশিকে তিনি যখন, যেহেতু বলুন তিনি দীর্ঘদিন যাবৎ ইতালিয়ান কমিউনিস্ট পার্টির সাথে যুক্ত ছিলেন, তিনি মাঠে ময়দানে কাজ করেছেন, তিনি দেখলেন যখন তিনি স্পেশালি যখন কারার মধ্যে গেলেন, অর্থাৎ জেলে গেলেন, তখন তিনি দেখলেন যে আসলে মার্কসের বা মার্কসিজমের যে ট্র্যাডিশনাল এক্সপ্লেনেশনটা, এই এক্সপ্লেনেশনটা আসলে সাফিসিয়েন্ট না। এই অর্থে এটা কোনো ইউনিভার্সাল সূত্র না যে ইতিহাস সবসময় it has to be determined by economy or economical factors or modes of production. So তিনি ভাবলেন যে আসলে এটা কেমন হওয়া দরকার বা আসলে ইতিহাস কীভাবে চেঞ্জ হয়। যেহেতু মার্কসিজম বা মার্কস বেসিক্যালি হচ্ছে মার্কস পার্সোনালি বিশ্বাস করতেন হচ্ছে ম্যাটেরিয়ালিজমে এবং তার ফিলোসফি ম্যাটেরিয়ালিস্ট। তারা আইডিয়া, কনসেপ্ট, ধারণা, বিমূর্ত কোনো ধারণাকে তারা গুরুত্ব দিতেন না ইতিহাসের ক্ষেত্রে। তাদের কাছে বস্তু হচ্ছে চিন্তার আগে প্রায়োরিটাইজ
হয় তাদের দ্বারা। সো যেহেতু তারা ম্যাটেরিয়ালিস্ট ছিলেন, এই কারণে তারা ইতিহাসের ব্যাখ্যায় কোনো প্রকার নন ম্যাটেরিয়ালিস্ট ফ্যাক্টরকে ইনক্লুড করেননি। গ্রামসি দেখলেন যে এই ইনক্লুড না করাটা হচ্ছে একটা ভুল। মার্কসিজমের একটা বিখ্যাত চার্ট আছে আর কি, একটা হচ্ছে সুপার স্ট্রাকচার, একটা হচ্ছে সাবস্ট্রাকচার। সো সুপার স্ট্রাকচার এবং সাবস্ট্রাকচার বেসিক্যালি হচ্ছে তাদের কোন ভাষায় কিছু কিছু বিষয় হচ্ছে ভিত্তি ভিত্তি এবং সেই ভিত্তিগুলো বাহিরের অনেক কিছুকে শেপ দেয়। যেমন অর্থনীতির যে টোটাল ফ্রেমওয়ার্ক একটা সমাজে, সেই সমাজের অর্থনীতির ফ্রেমওয়ার্কটা নির্ধারণ করবে সেই সমাজের ধর্ম কেমন হবে, সেই সমাজের মূল্যবোধ কেমন হবে, সেই সমাজের মানুষের রাজনীতি কেমন হবে, সেই সমাজের মানুষের শিক্ষানীতি কেমন হবে, ইত্যাদি ইত্যাদি অনেক কিছু বেসিক্যালি ইকোনমি বা মোডস অফ প্রোডাকশন দ্বারা শেপড হয়। এটা হচ্ছে ট্র্যাডিশনালি মার্কসিজমের কথা বা তাদের ডক্ট্রিন হচ্ছে এরকম। গ্রামসি বললেন যে এই সকল কিছুকে ইনক্লুডিং মূল্যবোধ, নীতিনৈতিকতা, আইডিয়া, কনসেপ্ট অ্যান্ড ওয়ার্ল্ড ভিউ, এগুলোকেও যখন ইকোনমিক্যাল ডিটারমাইন বলা হচ্ছে, তার মানে হচ্ছে ইতিহাসের এবং মানব স্বভাবের ক্ষেত্রে একটা বড় বিষয়কে নির্ণয় করা, যে মানুষ চিন্তা দ্বারা প্রভাবিত হয়, মানুষ চিন্তা দ্বারা মোটিভেটেড হয়ে কাজকর্ম সম্পাদন করে। আমাকে যদি এখন বন্দুকের নলা ধরে বলে যে আপনি এই কাজ করেন, আমি হয়তো সেই কাজটা করব, কিন্তু আমি কি অন্তর থেকে সেটাকে কোনো মেনে নিব? আমি কি অন্তর থেকে সেই চিন্তাটাকে গ্রহণ করে নিব সানন্দে, স্বাচ্ছন্দ্যে, কমফোর্টেবলি, স্পন্টেনিয়াসলি, যে হ্যাঁ ঠিক আছে আপনি যা বলছেন, বন্দুকে নলা ধরছেন, আমি মেনে নিচ্ছি? এরকম কি কখনো হয় মানুষের ক্ষেত্রে? হয় না। তো এই চেঞ্জটা সবসময় অর্গানিক হতে হবে। অর্গানিক মিনস চিন্তার দিক থেকে এই চেঞ্জটা হতে হবে। যখন মানুষ চিন্তার দিক থেকে কোনো একটা মতাদর্শকে, কোনো একটা আইডিওলজিকে মেনে নেয়, তখন কিন্তু সে সেটার এক প্রকার দাস হয়ে যায়। সে তার জন্য জীবন দিতে পারে, সে মানুষকে খুন করতে পারে এবং নিজেও জীবন দিয়ে দিতে পারে এবং অনেক অনেক কিছু সে করতে পারে। তার দ্বারা অনেক স্যাক্রিফাইস সম্ভব। কখন? এটা জোর করে সম্ভব নয়। এই কনভার্সনটা আসে সবসময় হচ্ছে মেন্টালি, সাইকোলজিক্যালি, এবং এটা আসতে হবে স্পন্টেনিয়াসলি। সো মার্কসিজমের ট্র্যাডিশনাল ব্যাখ্যায় যেহেতু বস্তু প্রাধান্য পাইছে এবং তাদের কাছে চিন্তা অনেকটা ডিনাইড হয়েছে বা নেগলেক্টেড হয়েছে, এই কারণে চিন্তার যে ক্ষমতা সামগ্রিক জনমানুষের মধ্যে, জনচেতনা বা জনকনসাসনেস বা পাবলিক কনসাসনেস, এই বিষয়গুলো তাদের ব্যাখ্যায় ইতিহাসের যে পট পরিক্রমা বা পট পরিবর্তনের ক্ষেত্রে এই ব্যাখ্যাগুলো খুব একটা মূল্য পায়নি। গ্রামসি বললেন ব্যাপারটা সম্পূর্ণ এমন না। বললেন যে মার্কসিজমের এই ট্র্যাডিশনাল ব্যাখ্যাটা ভুল। এটা ভুল কেননা এটা মানব স্বভাবের একটা বড় ফান্ডামেন্টাল বিষয়কে উপেক্ষা করে এবং এটা ইতিহাসের স্বাভাবিক ধারা এটাকেও আসলে ভুলভাবে ব্যাখ্যা করে। তার কাছে ক্ষমতা, রাষ্ট্র ক্ষমতা শুধুমাত্র পশুবল, ব্রুট ফোর্সের কোনো সমাহার না। মানে একমাত্র ব্রুট ফোর্স, পশুবল, পাশবিক শক্তি দিয়ে আপনি যখন ক্ষমতা দখল করবেন, তখনই যে আপনার ক্ষমতা টিকে থাকবে, ক্ষমতার বা রাষ্ট্রীয় ডমিনেন্সের এই ধরনের কোনো কনসেপ্টে তিনি বিশ্বাস করতেন না। কারণ এই ব্যাপারটা ওয়েস্টে এখনকার সময়ে তিনি যখন ছিলেন, এটা তিনি দেখলেন যে ব্যাপারটা তার সাথে ভিন্ন। কীভাবে ভিন্ন এটা পরে আসতেছি। তিনি বললেন যে ওয়েস্ট শুধুমাত্র প্রভুত্ব কায়েম করেনি, মিনস পাশবিক বল সম্পন্ন প্রভুত্ব কায়েম করে নাই, সে বেসিক্যালি এক ধরনের আধিপত্য বিস্তার করেছে, আধিপত্যের জাল বিস্তার করছে। আধিপত্য মানে কি? এখানে তিনি একটা বিশেষ ওয়ার্ড ইউজ করুন, সেটা হচ্ছে হেজেমনি। হেজেমনি মানে আসলে কি? হেজেমনি মানে শুধুমাত্র পাশবিক বল সম্পন্ন ক্ষমতা না, প্রভুত্ব কায়েম করা না, বরং হেজেমনির মানে হচ্ছে সমাজের সবার ওপর শাসক শ্রেণীর বিশ্ববিখ্যাত ওয়ার্ল্ড ভিউ, জীবন দর্শন, ফিলোসফি অফ লাইফ এবং মৌলিক ধ্যান ধারণা, মিনস ফান্ডামেন্টাল যে ডক্ট্রিনস, ফান্ডামেন্টাল যে কনসেপ্ট, সেগুলোকে সংস্কৃতির মাধ্যমে
থ্রু কালচার এমনভাবে প্রতিষ্ঠা করা যাতে তা সর্বসাধারণের কাছে নিতান্তই স্বাভাবিক ও স্বতঃসিদ্ধ রূপে গণ্য হয়। শাসক শ্রেণীর প্রাধান্য রক্ষার একটি পরিচিত অস্ত্র হচ্ছে রাষ্ট্রযন্ত্র। তার ইন্ধন শক্তি ও প্রয়োগ পদ্ধতি হচ্ছে শাসন ব্যবস্থা। কিন্তু সেই শক্তি অর্থাৎ রাষ্ট্রযন্ত্রের যে শক্তি, সেই শক্তি যে কোনো শাসক গোষ্ঠীর বা শাসক শ্রেণীর নিরঙ্কুশ ক্ষমতা আঁকড়ে থাকবার পক্ষে যথেষ্ট নয় বা সাফিসিয়েন্ট নয়, অ্যাডেকুয়েট নয়, তাও জানা কথা। শাসিত জনসাধারণের ওপর কেবল শাসক শ্রেণীর শাসনই নয়, জনসাধারণের কাছে শাসক শ্রেণীর বিশ্বাস, ধ্যান ধারণা, মূল্যবোধ, বিশ্বাস, ধ্যান ধারণা ও মূল্যবোধ যুক্তিসঙ্গত ও বাস্তবসম্মত বলে সহনীয় ও গ্রহণীয় হয়ে যাওয়াটাই হেজেমনির সারমর্ম। আমরা কি বুঝতে পারলাম যে রাষ্ট্র ক্ষমতা হচ্ছে বেসিক্যালি হেজেমনি এবং পাশবিক ব্রুট ফোর্সের সম্মেলন বেসিক্যালি, বা এক ধরনের ব্লেন্ড। কীভাবে দেখেন, আমি ছোট একটা উদাহরণ দেব। উদাহরণটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফির একটা উদাহরণ, যে বেসিক্যালি একটা সভ্যতায় যখন কোনো একটা সভ্যতায় কোনো চিন্তা, কোনো দর্শন বা কোনো নির্দিষ্ট থট, কোনো কনসেপ্ট যখন সংস্কৃতি হয়ে যায়, যখন কালচার হয়ে যায়, যখন সেটা মানুষের কাছে এতটা ইউনানিমাসলি গ্রহণযোগ্য হয়ে যায়, তখন সেটা থেকে বের হয়ে আসাটা খুব কঠিন এবং সেটাকে মানুষ গ্রহণ করে নেয় ট্যাসিটলি, এবং অনেক সময় বিরোধী পক্ষ এটার দ্বারা ইনফ্লুয়েসড হয়ে থাকে। যেটা আমরা আমাদের পূর্ববর্তী আলোচনায় বলেছিলাম যে সেকুলাররা, এনলাইটেনমেন্টের যারা চিন্তাবিদ, তারা চাচ্ছিলেন ধর্ম থেকে ভিন্ন কিছু করতে। তারপরেও ধর্ম যেহেতু সেখানে কালচার ছিল, কালচারালি এমবেডেড ছিল, এই কারণে তারা ইচ্ছা করলেও বিরোধী পক্ষ হওয়া সত্ত্বেও, ধর্মের বিরোধী হওয়া সত্ত্বেও তারা কিন্তু পরিপূর্ণভাবে ধর্ম থেকে বের হয়ে আসতে পারেনি, বরং তারাও ধর্ম দ্বারা প্রভাবিত ছিল টু সাম এক্সটেন্ট। তো যখন কোনো চিন্তা, যখন কোনো ফিকির, যখন কোনো থট কালচার হয়ে যায়, সেখান থেকে বের হয়ে আসাটা বেশ কঠিন, এবং সেটা মানুষকে যুগের পর যুগ, বছরের পর বছর আসলে ইনফ্লুয়েন্স করতে থাকে সাইক্লিংভাবে। সো আমি এটার একটা উদাহরণ দিব। এটা হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি একটা বিখ্যাত ধারণা কর্ম বা কার্মা। কার্মা মানে হচ্ছে যে যেহেতু তারা সেই অর্থে নিয়ন্ত্রণকারী কোনো ঈশ্বরে বিশ্বাস করে না, ইন্ডিয়ান ফিলোসফিতে বিশ্বাস করা হয় না এই ধরনের কোনো ঈশ্বরে, যিনি সব কিছু নিয়ন্ত্রণ করতেছেন এবং কর্মফলের যে প্রতিদান বা শাস্তি তিনি দিবেন, এই টাইপের কোনো ঈশ্বরে বিশ্বাস তারা করে। তারা বিশ্বাস করে কর্ম নামক এক ধরনের ফিলোসফি, যার মানে হচ্ছে এই গোটা জগৎটা হচ্ছে স্বয়ংভূ। আপনি এখানে যেই কাজ করবেন, সেই কাজের ফলাফল আপনাকে ভোগ করতেই হবে, কোনো না কোনোভাবে করতেই হবে। একবার কর্ম করে ফেললে কর্ম হচ্ছে বন্দুকের গুলির মতো, একবার ট্রিগার চাপ দিয়ে এটা বের করে ফেলে এটাকে আর ব্যাক করা যায় না, এটার কনসিকুয়েন্স ইউ হ্যাভ টু বেয়ার। সো তারা বলে থাকেন যে কর্ম করছেন মিনস আপনাকে কর্মের ফল ভোগ করতে হবে, এই কর্মফল থেকে নিস্তার পাওয়ার কোনো উপায় নাই। সো কর্মের সাথে বেশিরভাগ ক্ষেত্রে উপনিষদীয় ধারণা, বেদান্তবাদী ধারণার একটা যোগ সাদৃশ্য আছে, এটা আমরা সবাই জানি যারা কিছুটা নিয়ে ঘাটাঘাটি করছে। কিন্তু যারা হচ্ছে নন হিন্দু ফিলোসফি, বা বলা যায় যে এইথিস্টিক ফিলোসফি, হিন্দু ফিলোসফির যে ট্র্যাডিশনে দুটো ঘটনা করা হয়, একটা হচ্ছে এইথিস্টিক, একটা হচ্ছে থিস্টিক। আবার এই থিস্টিক বা এথিস্টিক মানে কিন্তু এরা যে তারা ঈশ্বরে বিশ্বাস করতে বা না করতে, এখানে বেসিক্যালি হচ্ছে বেদ বেসিস। যারা এথিস্ট তারা বেদে বিশ্বাস করে না, আর যারা থিস্ট তারা বেদে বিশ্বাস করে। সো যারা এইথিস্টিক এবং যারা নিরীশ্বরবাদী, অর্থাৎ যারা বেদে বিশ্বাস করে না এবং যারা ঈশ্বরেও বিশ্বাস করে না, এমন লোকেরা পর্যন্ত উপনিষদীয় এই যে কর্মবাদের ধারণা বা কর্মের ধারণা, এটা তারা প্রভাবিত ছিল। তার সবচেয়ে বড় উদাহরণ হচ্ছে বৌদ্ধ উপনিষদের আত্মার ধারণাকে বিশ্বাস করেননি, আত্মার নিত্যতার ধারণা বিশ্বাস করেনি, তিনি ঈশ্বরের ধারণাকে বিশ্বাস করেনি।
কিন্তু কর্মকে ঠিকই বিশ্বাস করতে বাধ্য হয়েছেন। কারণ কর্ম শুধুমাত্র উপনিষদীয় চিন্তা ছিল না, কর্মবাদটা মানুষের মধ্যে ঢুকে গেছিল, মানুষের চিন্তা একদম ভেতরে ঢুকে গেছিল, একদম ভেতরে গেঁথে গেছিল। যার কারণে বৌদ্ধের মতো একজন কড়া নাস্তিক ব্যক্তি, ম্যাটেরিয়ালিস্ট না তবে নাস্তিক ব্যক্তিও তৎকালীন সময় যে থিস্টিক ঈশ্বরবাদী ফিলোসফি, উপনিষদের বা অদ্বৈতবাদী ফিলোসফির যে কর্মবাদ, এখান থেকে কিন্তু বের হয়ে আসতে পারেনি। এই যে জাল, এখান থেকে বের আসতে পারেনি, কারণ সেই কর্মের ফিলোসফিটা বা দর্শনটা শুধুমাত্র কোনো বিমূর্ত ধারণা ছিল না, এটা ছিল হচ্ছে একটা কালচার, এটা ছিল হচ্ছে একটা কৃষ্টি, এটা ছিল একটা গোটা সভ্যতা। এই গোটা সভ্যতার ভিত্তি, যেই গোটা চিন্তার উপর, সেই কালচারাল বেসিনের উপর গোটা একটা সভ্যতা নির্মিত হয়েছে, সেটার নাম হচ্ছে ইন্ডিয়ান ফিলোসফি বা ইন্ডিয়ান সিভিলাইজেশন। সো ইন্ডিয়ান সিভিলাইজেশন যেহেতু কর্মবাদের উপর ভিত্তিশীল, আপনি ইচ্ছা করলেও সেখান থেকে বের হয়ে আসতে পারবেন না, বা এখান থেকে বের আসাটা অনেক কঠিন। সো এটা আমি বলতে চাচ্ছিলাম, সেটা হচ্ছে গ্রামশির কথা, যে শাসক শ্রেণী যে কাজটা করে থাকে, তারা শুধুমাত্র যে মানুষকে বন্দুকের নলের ভয় দেখিয়ে তাদের শাসক হওয়ার যে ভ্যালিডেশন বা শাসক হওয়ার যে তার যে প্রয়োজনীয়তাটা, এটাকে বজায় রাখে ওটা এমন না, বরং তারা যেটা করে যাতে মানুষ স্বতঃস্ফূর্তভাবে তাদের দর্শনকে, তাদের মূল্যবোধকে, তাদের ওয়ার্ল্ড ভিউকে, তাদের নীতিনৈতিকতাকে মেনে নেয়। বেসিক্যালি বর্তমান সময়ে পশ্চিমের শাসকরা এই কাজটাই করতেছেন। দ্যাট মিনস তিনি বারংবার করে বলছেন যে ধনতন্ত্র বা ক্যাপিটালিজমকে, এই ব্রুট ফোর্স, এই সামরিক শক্তি, ইম্পেরিয়ালিজম বাঁচায় রাখেনি, বরং বাঁচায় রাখছে হচ্ছে তাদের এই মূল্যবোধ এবং মূল্যবোধ সম্পন্ন যে সাপোর্টিভ প্রতিষ্ঠানগুলো, শিক্ষা প্রতিষ্ঠানে, স্কুল, কলেজ, ভার্সিটি, ব্যাংক, প্রত্যেকটা বিষয়ের সাথে তাদের মূল্যবোধ, তাদের দর্শন, তাদের বিশ্ববিখ্যাত, তাদের ওয়ার্ল্ড ভিউ এমনভাবে ঢুকে গেছে, আপনি ইচ্ছা করলেও জাল থেকে বেরিয়ে আসতে পারবেন না। আর তার ফলে যেটা হয়, এই শাসক শ্রেণী এই দার্শনিক বা মতদর্শগত বলয় তৈরি করার মাধ্যমে তাদের থেকে, মিনস শাসক শ্রেণী জনসাধারণ থেকে এক ধরনের বলা যায় যে নীরব জনসম্মতি আদায় করে নেয়। মানুষ এটা এখন বিশ্বাস করে নেয় যে সুদ স্বাভাবিক, মানুষ বিশ্বাস করে নেয় যে মানুষকে ঠকাবে, এটা স্বাভাবিক, মানুষ একে অন্যের ঘাড়ের উপর টপকে যায় নিজের সার্ভাইভালকে নিশ্চিত করবে, এটা স্বাভাবিক। এবং মানুষ বিভিন্ন বিষয়কে স্বাভাবিক করে বানায় ফেলছে বা গ্রহণ করে নিয়েছে, যদিও তারা ভিন্ন একটা ধর্মে বিশ্বাস করে, কিন্তু যেহেতু সাংস্কৃতিক বলয়টা হচ্ছে ভিন্ন, তারা ইচ্ছা করুক বা না ইচ্ছা করুক, তারা সেগুলোকে এক প্রকার সম্মতি দিয়েই ফেলে। সো শাসক শ্রেণী যে কাজটা করে, শাসক শ্রেণী তাদের ওয়ার্ল্ড ভিউ, তাদের চিন্তা চেতনা, তাদের আইডিওলজির একটা বলয় তৈরি করে বিভিন্ন প্রতিষ্ঠানে তাদের এই মূল্যবোধগুলোকে ইনফিলট্রেট করার মাধ্যমে, এবং এর মাধ্যমে মানুষ, সেই অঞ্চলে বা সেই আইডিওলজির আন্ডারে বসবাস করা মানুষ, সাবজেক্টগুলো একটা সময়ে সেই বিষয়গুলোকে স্বাভাবিক, যুক্তিসিদ্ধ, স্বভাবসিদ্ধ, নর্মালগুলো ভাবতে থাকে, যেগুলো হয়তো তাদের কাছে একটা সময় অ্যাবনর্মাল ছিল, এবং এই নর্মাল বলে ভাবতে থাকাটাই একটা সময় জনসম্মতির রূপ নেয়। এবং এই জনসম্মতি, এই আইডিওলজিক্যাল জনসম্মতি আদায় করার মাধ্যমেই বেসিক্যালি পশ্চিমা সভ্যতা বিভিন্ন মতদর্শ টিকিয়ে রাখে। এবং গ্রামশির মতে এই মতদর্শ হচ্ছে বেসিক্যালি ক্যাপিটালিজম, যার মাধ্যমে যুগের পর যুগ অনেক বিদ্রোহ, অনেক কলহ, অনেক গোলযোগ এবং অনেক রেভলিউশন সত্ত্বেও ক্যাপিটালিজমের যে মূল ভিত্তি, এটাকে নাড়ানো যাচ্ছে না, বিকজ খুব কম মানুষই সেই সাংস্কৃতিক বলয়কে ভাঙতে পারে। তো আমি যেটা আগে বললাম যে পার্সোনালি গ্রামশি থিওরি এবং প্র্যাকটিসের একটা মেলবন্ধন ছিলেন। তার থিওরি, অর্থাৎ তার যে মতামত, সেখানেও তিনি থিওরি এবং প্র্যাকটিসের মধ্যে একটা সমন্বয় ঘটানোর চেষ্টা করছেন।
সো তার কথাবার্তায় মনে হতে পারে আপাতভাবে যে তিনি মনে হয় ওই জ্ঞানবাদীদের মতো পরিপূর্ণভাবে জ্ঞানকে প্রাধান্য দেওয়া, জ্ঞানের মাধ্যমে ইতিহাসের ধারা নির্ধারিত হওয়া, এই মতবাদের মনে হয় বিষয়ে তিনি ছিলেন। তো তিনিও একই ধরনের প্রশ্নের সম্মুখীন হয়েছেন যে সামরিক বা ব্রুট ফোর্স বা শক্তি, ক্ষমতা, বল, এরপর হচ্ছে সরাসরি রেভলিউশন, যার মাধ্যমে রক্তপাত হয়, গোলযোগ হয়, মারামারি হয়, দাঙ্গা হয়, ফাসাদ হবে, এইগুলো কি ইতিহাসের ধারা পরিবর্তন করার ক্ষেত্রে কোনো ভূমিকা রাখে না? তিনি বলছেন না, অবশ্যই রাখে। কিন্তু সেটা কখন? এই কার্যকরীভাবে ভূমিকা তখনই লাভ করা সম্ভব এবং এর মাধ্যমে তখনই ক্ষমতা লাভ করা সম্ভব যখন আপনি এর আগে এর আগে অর্থাৎ চূড়ান্ত রেভলিউশন ব্রুট ফোর্স প্রয়োগ করার আগে, অ্যাপ্লাই করার আগে আপনি যখন একটা এই যে পুঁজিবাদী যে মতাদর্শগত যে বলয়, এই যে প্রতিরক্ষা মূল্য, আপনি এইটার বিপরীতে আরেকটা মতাদর্শগত বলয় তৈরি করবেন এবং তখন সেই মতাদর্শগত বলয় নিয়ে যখন আক্রমণ করবেন, রেভলিউশন করবেন, আপনি যখন রিভল্ট করবেন, আপনি যখন আন্দোলন করবেন, তখন যে সেটা পরিপূর্ণ একটা ভিন্ন শক্তি এবং খুব রোবাস্ট শক্তি হিসেবে আশ্রয়ে পড়বে এবং তখন যে আশা করা যায় একটা পরিপূর্ণ একটা রেভলিউশন সম্ভব। এটা হচ্ছে গ্রামসির কথা। এবং তিনি যেহেতু চিন্তা চেতনা, এরপর হচ্ছে মানুষের সম্মতি আদায়, মতাদর্শের যে উন্নতি, আইডিওলজিক্যাল যে ডেভেলপমেন্ট, এগুলোর ক্ষেত্রে ইম্পর্টেন্স দিচ্ছেন আমরা, এই কারণে তার থেকে আরেকটা বিষয় পাই, সেটা হচ্ছে বুদ্ধিজীবী। এই বুদ্ধিজীবী ক্ষেত্রে তিনি আবার শুধুমাত্র বুদ্ধিজীবী বলেই শেষ হননি, বরং তিনি বলছেন অর্গ্যানিক ইন্টেলেকচুয়াল বা ভৌমিক বা জৈবিক বুদ্ধিজীবী। এরা কারা? সো বুদ্ধিজীবী বলতে আমরা বুঝি যে তারা ভাববে সারাক্ষণ, কফি খেতে খেতে তারা হয়তো দর্শনের কোনো বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবে, ইত্যাদি ইত্যাদি। মানে যারা শুধুমাত্র বিমূর্ত এবং যারা হচ্ছে অ্যাবস্ট্রাক্ট বিষয় নিয়ে চিন্তা ভাবনা করবে, এদেরকে আমরা সাধারণত বলে থাকি বুদ্ধিজীবী। তিনি বলছেন এই বুদ্ধিজীবী দিয়ে বিপ্লবের কিচ্ছু হবে না, এই বুদ্ধিজীবী দিয়ে কোনো পরিবর্তন সম্ভব না, এই বুদ্ধিজীবী দিয়ে ক্ষমতার পালাবদল পসিবল না। তিনি বলেছেন, প্রস্তাব করেছেন যে বুদ্ধিজীবী হবে এমন যারা হচ্ছে জনমানুষের চিন্তাগুলোকে নিয়ে ভাববে এবং জনমানুষের চিন্তাগুলো থেকে বের হয়ে আসার জন্য তারা এক ধরনের আইডিওলজিক্যাল সাপোর্ট দেবে। তারা চিন্তাগুলোকে স্পষ্ট করবে, ক্ল্যারিফাই করবে, এক্সপ্লেইন করবে, তারা এগুলোর বিভিন্ন যে জটিলতা সেগুলোকে সহজ করার চেষ্টা করবে এবং সেগুলোর মাধ্যমে মানুষের জনসম্মতি আদায়ের চেষ্টা করবে। সো আমরা তার থেকে পাচ্ছি হচ্ছে ক্ষমতার রূপরেখা, আমরা পাচ্ছি হচ্ছে পুঁজিবাদ এতদিন যাবৎ ক্ষমতায় কীভাবে টিকেছিল, হেজেমনির ধারণা বা আধিপত্যের ধারণা। আমরা পেলাম যে ব্রুট ফোর্স বা পাশবিক বল বা ক্ষমতা বা রেভলিউশন বা রিভোল্ট, এগুলো আসলে প্রকৃত অর্থে তাৎপর্য কি এই চিন্তা চেতনা আইডিওলজির সামনে। সো তিনি মোটামুটি একটা তাদের জন্য অর্থাৎ মার্কসিস্টদের জন্য তিনি একজন অসাধারণ চিন্তাবিদ ছিলেন এবং তিনি জেলের মধ্যে বসে তার চিন্তাভাবনাগুলোকে ডেভেলপ করে গেছেন, যেটা আসলে এক আশ্চর্য বিষয়। তিনি প্রায় 28,000 পেজের মতো লেখালেখি করেছেন জেলে বসে এবং আমরা যত সহজে এখন তার কথা বলে যাচ্ছি, তার লেখালেখি তার লেখালেখি পড়াটা ততটাই কঠিন এবং বেশ কঠিনভাবে তিনি লিখতেন। তবে তিনি একজন অসাধারণ চিন্তাবিদ ছিলেন, এতটুকু আমরা বলতে পারি। এবং বর্তমান সময়ে নট অনলি ফর মার্কসিজম বাট এই যে ওয়েস্টের অ্যাসেন্ডেন্সি, এইগুলোর ক্ষেত্রে তিনি আমাদের একটা আলোর রেখা দেখাতেন পার্সোনাল বলে আমার কাছে মনে হয়, যার কারণে তাকে আমার পেশ করা। এখনও গেল গ্রামসের বিষয়ে, আমরা এখন আসবো হচ্ছে মিশেল ফুকোর আলোচনায়। মিশেল ফুকো একজন ফ্রেঞ্চ চিন্তাবিদ এবং যিনি বর্তমান সময়ের টপ টিয়ার ফিলোসোফারদের মধ্যে অন্যতম একজন। তিনি অনেক ধরনের চিন্তাভাবনা পেশ করে গেছেন, যার মধ্যে তিনি আজীবন একটা বিষয় নিয়ে খুব বেশি চিহ্নিত ছিলেন, সেটা হচ্ছে জ্ঞান এবং ক্ষমতা এবং ক্ষমতার বিভিন্ন প্রকারভেদ এবং আর্কিওলজি অফ নলেজ নিয়ে। মিনস জ্ঞান ক্ষমতার মধ্যে কীভাবে আসলে বই প্রকাশিত হয়, সেখানে আমরা ওই জ্ঞান, ক্ষমতা, এম্পিরিয়ালিজম ভার্সেস এপিস্টেমোলজি ডেভেলপমেন্ট, এগুলোর একটা দ্বন্দ্ব, ডায়ালেকটিজমের একটা আভাস পাচ্ছে। দেখি উনি কি বলেন।
মিশেল ফুকো ক্ষমতাকে 3টি ভাগে ভাগ করেছেন। একটি হচ্ছে সার্বভৌমত্ব বা সোভারেন্টি, দ্বিতীয় হচ্ছে ডিসিপ্লিনারিয়ান বা অনুশাসনতান্ত্রিক সমাজ বা ক্ষমতা, আরেকটা হচ্ছে গভর্নমেন্টালিটি বা প্রশাসনিকতা। সো আমরা আসুন একটা একটা করে আলোচনা করি। তো তিনি বলতেছেন যে সার্বভৌমত্ব বা সোভারেন্টি হচ্ছে ক্ষমতার প্রাচীন তত্ত্ব। দ্যাট মিনস এখানে একজন রাজা থাকবে, সেই রাজা এবং রাজার প্রাসাদ এটা হবে হচ্ছে ক্ষমতার কেন্দ্র, এবং সেই কেন্দ্রকে ঘিরে তার প্রজাদের মধ্যে ক্ষমতা বিস্তৃত হবে আর কি। এবং সেই রাজা হবে হচ্ছে সর্বে সর্বা, তিনি মানুষকে জোর জুলুম করে হচ্ছে তাদের কাছ থেকে ভয় ভয় আদায় করার মাধ্যমে তাদের থেকে তিনি বেসিক্যালি এক ধরনের আনুগত্য নিয়ে নেন। এটা হচ্ছে সার্বভৌমত্ব বা সোভারেন্টির যে ক্ষমতা, এটার একটা রূপ আর কি, বা এটার রূপরেখা হচ্ছে এরকম, এবং এটা হচ্ছে প্রাচীন সমাজের বৈশিষ্ট্য। কিন্তু এখনকার সমাজকে তিনি সার্বভৌমত্বের বা সার্বভৌমত্ব দ্বারা পরিচালিত কোনো সমাজ বলে মনে করেন না। তিনি মনে করেন এই সমাজটা হচ্ছে বেসিক্যালি ডিসিপ্লিনারিয়ান বা অনুশাসনতান্ত্রিক। অনুশাসন বা ডিসিপ্লিন বলতে এখানে কি বোঝানো হচ্ছে? তিনি বোঝাচ্ছেন যে একটা সময় পশ্চিমা সভ্যতা বিভিন্ন মানুষকে অত্যাচার নির্যাতনের মাধ্যমে তাদের থেকে আনুগত্য আদায় করত, তারা চেষ্টা করতো এটাকে। যেমন তারা নির্মমভাবে অনেক ফর্নিকেটরকে তারা করছে, মেরে ফেলছে ফুকোর কথা মতে, এবং তারা পাগলাগারদ নামে এক নতুন বিষয়ের উদ্ভাবন ঘটাইছে, যেখানে তারা হচ্ছে মানুষকে মানসিক নির্যাতন করত এবং সেই মানুষগুলোকে অন্যান্য মানুষ থেকে অ্যাবনর্মাল বলে প্রতীয়মান করতো। এই নর্মালিটি বা অ্যাবনর্মালিটির যে মধ্যে ডিফারেন্সটা, তার মধ্যে এটা নাকি ওই সময়ের 18 শতাব্দীর থেকে নাকি চালু হয়েছে আর কি। এবং তার পরবর্তীতে এটা রূপ লাভ করলো হচ্ছে এক ধরনের সম্মতিমূলক ক্ষমতার দিকে। কীভাবে? এরপরে শাসকরা যে মানুষের বিভিন্ন ক্ষেত্রে হস্তক্ষেপ করত, এগুলোকে শুধুমাত্র সার্বভৌমত্ব ভয়ের মাধ্যমে আদায় করে নিতে এমন করে রাখা হয়নি, বরং তিনি বলতেছেন যে মানুষের মধ্যে এই মূল্যবোধগুলো কীভাবে সেট করা হয়েছে বিভিন্ন প্রতিষ্ঠানের মাধ্যমে, যে তোমাকে তোমার মনের অসুখ হলে বা তোমার মানসিক সমস্যা হলে তোমাকে সাইকিয়াট্রিস্টের কাছে যেতে হবে। এটা কেউ তাকে বলে দেয় না, কিন্তু এই কথাগুলো মানুষ এমনি এমনি জানতে পারে। কীভাবে? চিকিৎসালয় থেকে, হসপিটাল থেকে, বিভিন্ন ডাক্তারদের থেকে, বিভিন্ন বুদ্ধিজীবীর কাছ থেকে, যে মানসিক সমস্যা হলে সাইকিয়াট্রিস্টের কাছে কনসাল্ট করা উচিত। তোমার পাগলামি দেখা দিলে তোমার মধ্যে, তুমি পাগলা বেরোতে যাও, এটা তাকে কেউ বলে দেয় না। মানুষ এগুলো বিভিন্নভাবে সমাজের মধ্যে এই চিন্তাগুলো যেহেতু ইন্টিগ্রেটেড আছে, সেগুলো সমাজের পার্ট হওয়ার কারণে সেগুলোকে সে নিজের মধ্যেও কী করে নেয়, গ্রহণ করে নেয়, নিজের মধ্যে এগুলো অজান্তে তার মধ্যে ইনফিল্ট্রেট হয়ে যায় নাকি। এরপরে হচ্ছে তোমার ফ্যামিলিগত বিষয়। সে ফর এক্সাম্পল, আপনি চাচ্ছেন যে আপনার বাচ্চা কাচ্চা একটু কম হোক, আপনি স্বতঃস্ফূর্তভাবে কোনো না কোনো পিল গ্রহণ করবেন, অথবা কোনো না কোনো দীর্ঘস্থায়ী বা স্বল্পস্থায়ী কোনো ব্যবস্থা গ্রহণ করবেন, যাতে আপনার বাচ্চা কাচ্চার এই বিষয়ে যে গোটার প্রসেসটা, ন্যাচারাল প্রসেসের মধ্যে একদম হিন্ড্রেন্স তৈরি করা যায় বা হিন্ড্রেন্স ইমপ্লাই করা যায়, করলেন। সো এই যে বিভিন্ন ক্ষেত্রে শাসক শ্রেণী বা ক্ষমতা যে নিজের আধিপত্য বিকাশ করে, আধিপত্যের যে চর্চা করে, এইটাকে কিন্তু আগেকার সার্বভৌমত্বের হাতে তুলনা করা যায় না, বিকজ এর কোনো কেন্দ্র নাই। মানে এই ক্ষমতার নির্দিষ্ট কোনো কেন্দ্র নাই, আচ্ছা ঠিক আছে দিল্লির মসনদ উড়িয়ে দাও বা সুলতানদের প্রাসাদ উড়িয়ে দাও, সকল ক্ষমতা সহকারে সেখানকার কর্মচারী, রাজরা, মন্ত্রী, উজির, আমলা সব মরে ভূত হয়ে যাক, এরপরে যে ক্ষমতা চেঞ্জ হয়ে যাবে আমরা ক্ষমতা দখল করে নেব। এটা এখনকার সময় সম্ভব না, কারণ এখনকার সময় ক্ষমতা কখনোই একটা নির্দিষ্ট স্থানে বন্দী নেই, নির্দিষ্ট স্থানের মধ্যে এটা সীমাবদ্ধ না, এটা বিভিন্ন স্থানে ছড়িয়ে আছে। এবং ফুকো বলতেছে এই ক্ষমতার বিভিন্ন এই যে বিকেন্দ্রীকরণ, ডিসেন্ট্রালাইজেশন, এই ক্ষেত্রে তারা বিভিন্ন সময় বিভিন্ন জ্ঞানের উৎপাদনের মাধ্যমে তারা মানুষকে ক্ষমতার নিগড়ে বন্দী রাখে।
সো এই কারণে তার কাছে ক্ষমতা এবং জ্ঞান কিছুটা সমার্থক, যে শাসক শ্রেণী জোর করে ক্ষমতা টিকিয়ে রাখার জন্য বিভিন্ন জ্ঞান তৈরি করে, যাতে মানুষকে তাদের ক্ষমতার এই জালে বন্দি করে রাখা যায়। সো গ্রামসি এবং হচ্ছে ফুকো দুজনের মধ্যে আমরা একটা কমন বিষয় পাই, সেটা হচ্ছে যে বর্তমান সময়ে ক্ষমতার বিস্তার শুধুমাত্র পাশবিক বল বা সার্বভৌমত্বের মাধ্যমে প্রকাশিত হচ্ছে না, বরং এর বড় একটা প্রকাশ ক্ষেত্র হচ্ছে বিভিন্ন প্রতিষ্ঠান এবং সেই বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে জড়িত বিভিন্ন জ্ঞান, মতাদর্শ, আইডিওলজি, বিভিন্ন নলেজের মধ্যে দিয়ে বিভিন্ন জ্ঞান মানুষের মধ্যে প্রকাশিত হচ্ছে এবং সেগুলো মানুষের মধ্যে এক ধরনের ট্যাসিট অ্যাপ্রুভাল তৈরি করতেছে, যার কারণে মানুষ ইচ্ছা করে যেন এই অধীনতা স্বীকার করে নিচ্ছে। এখন তাদেরকে কেউ বলে না যে তোমাদেরকে স্বাধীন থেকে অধীন হতে হবে, বরং তারা নিজের ইচ্ছায় তারা মনে করে তারা স্বাধীন। হ্যাঁ ঠিক আছে, আমি একজন স্বাধীন মানুষ, আমি একজন স্বাধীন চেতা মানুষ, ঠিক আছে ভালো কথা, কিন্তু সে বুঝতে পারতেছে না ফুকুর মতে যে সে শাসক শ্রেণীর তৈরি বিভিন্ন জ্ঞান, ডিসিপ্লিন, মূল্যবোধ, আইডিওলজির যে জাল, সেগুলোর মধ্যে থেকে সে নিজেকে স্বাধীন মনে করতেছে এবং সেগুলোর আন্ডারে থাকাকে সে স্বাভাবিক বলে মনে করতেছে, ভাবতেছে এটা হচ্ছে একদমই নর্মাল এবং স্বতঃসিদ্ধ কোনো বিষয়, যার মধ্যে বন্দি থাকাটা, যার মধ্যে নিজেকে জড়িয়ে রাখাটাই হচ্ছে স্বাভাবিকতা বা সাফল্য। সো উভয় ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি তারা মানুষের যে জনসম্মতি, এক ধরনের নীরব জনসম্মতি, এগুলোকে ক্ষমতা টিকিয়ে রাখার মূল নিয়ামক বলছেন। এখন এই দুইজনের চিন্তাকে আমি কেন পেশ করলাম? পেশ করার মূল উদ্দেশ্য হচ্ছে, আমি যেটা প্রথমে বলেছিলাম যে আমি মনে করি যে পাশ্চাত্যের বর্তমান সময়ের যে মানে ওয়াইড স্প্রেড ডমিনেশন, একদম চিন্তা পর্যন্ত, জ্ঞান পর্যন্ত, যার শুরু এখান থেকে আবার শেষ হয় যে রাজনীতি পর্যন্ত, পার্টি পর্যন্ত, শিক্ষাক্ষেত্র পর্যন্ত, ব্যাংক পর্যন্ত, হসপিটাল পর্যন্ত এবং বিভিন্ন ক্ষেত্রে। এটা কীভাবে হয়? আপনি এখন চিন্তা করবেন, সেই চিন্তাটার মাল মশলা আপনি পাচ্ছেন ওয়েস্টের কাছ থেকে। আপনি এখন চিকিৎসা গ্রহণ করতেছেন, সেই চিকিৎসার বেশিরভাগ ফ্রেমওয়ার্ক, থিওরিটিক্যাল ফ্রেমওয়ার্ক এবং টেকনোলজি আসে হচ্ছে ওয়েস্ট থেকে। আপনি শিক্ষা দিচ্ছেন, শিক্ষা কীভাবে দিবেন? এই বিভিন্ন শিক্ষার যে বিভিন্ন যে ফ্রেমওয়ার্ক এবং বিভিন্ন যে থিওরি, আপনি এগুলো পাচ্ছেন ওয়েস্ট থেকে। আপনি বই লিখবেন, সেই বই লেখার নীতিমালা পর্যন্ত আপনি নিচ্ছেন কাদের থেকে? ওদের থেকে। সো সব ক্ষেত্রে যে ওয়েস্টের একটা আধিপত্য, চিন্তাগত আধিপত্য এবং এই যে চরম মাত্রার যে ডমিনেশন, এটা কীভাবে পসিবল হলো? কি শুধুমাত্র সামরিকতার বা সামরিক বল প্রয়োগের মাধ্যমে কি পসিবল ছিল? আমি বা আপনি কি এটা কখনো ভাবতে পারি, এটা বা আপনারা ভাবতে পারেন যে ভারতে ১৯০ বছর শাসন করে গেছে, যে ভারতে একের পর এক বিদ্রোহ, বিপ্লব, আন্দোলন, অসন্তোষ ডানা বেঁধে উঠেছে বারংবার। সেখানে বসে ব্রিটিশরা, উপনিবেশবাদীরা আমাদের এখানকার শিক্ষা ব্যবস্থা, কালচার, নীতি নৈতিকতা রীতিমতো চেঞ্জ করে ফেলছে। হাউ ওয়াজ ইট পসিবল? এটা কি শুধুমাত্র কেউ কি বন্দুকের জোরে, সামরিক বলের কারণে কি কখনো এই কাজ করে যে ঠিক আছে আমি আমার নিজের কালচার বদলে ফেলবো, আমি আমার নিজের শিক্ষা ব্যবস্থা বদলে ফেলবো, দীর্ঘ বছরের যে আমাদের যে চর্চা, প্র্যাকটিস, এগুলো সব বদলে ফেলবো? প্রথম দিকে মানুষ কি করবে? প্রথম দিকে মানুষ স্বাভাবিকভাবে এটার বিরোধী প্রতিপক্ষ দেখানোর কথা, একটা রিয়াকশন দেখানোর কথা, একটা ভায়োলেন্ট রিয়াকশন বের হওয়ার কথা, যেটা বের হয়েছে। কিন্তু এটা যেটা বললাম যে প্রত্যেক বিদেশিরা যখন এখানে আসে তখন একটা স্বাভাবিক প্রতিক্রিয়া মানুষের। কিন্তু কখনো মানুষ কি এর কারণে কোনো বিদেশির কাছে, কোনো ভিনদেশির কাছে কি নিজের কৃষ্টি কালচারকে বিক্রি করে দেয়? বিদেশিদের কালচারকে কি নিজের কৃষ্টি কালচারের বিনিময়ে গ্রহণ করে নেয়? এটা কখনো পসিবল না, যতক্ষণ পর্যন্ত না সেই কৃষ্টি কালচার যে চিন্তা, তার চাইতে উত্তম কোনো কিছু মানুষকে পেশ করা হয়, অথবা প্রতীয়মান করানো হয় যে ঠিক আছে এটা তোমার চাইতে ভালো, এটা তোমার চাইতে উত্তম, সুতরাং এটা গ্রহণ করো। প্রত্যেক ডমিনেশনের পাশ্চাত্যের ডমিনেশন
এটা তারা এভাবে স্থাপন করছে। তারা সামরিকের মাধ্যমে সেখানে ঢুকছে, কিন্তু ক্ষমতা স্থাপন করছে, ক্ষমতা সুদৃঢ় করছে হচ্ছে তাদের চিন্তা, চেতনা, মূল্যবোধ ইত্যাদি ইনফিল্ট্রেশনের মাধ্যমে। সো এই যে বিরাট একটা প্রশ্ন, এবং নিঃসন্দেহে এখানে অনেক আমার আলোচনার মধ্যে অনেক ওভার সিম্পলিফিকেশন থাকতে পারে, কিন্তু দিন শেষে আমার কাছে মনে হয় এটা একটা মোটামুটি সঠিক একটা সমাধান, যার মাধ্যমে আমরা এই বিরাট একটা প্রশ্নের জবাব পেতে পারি যে এটা নিঃসন্দেহে শুধুমাত্র সামরিক শক্তির ফল না, অথবা শুধুমাত্র জ্ঞানতাত্ত্বিক বিপ্লবের ফল না, বরং জ্ঞানতাত্ত্বিক বিপ্লবটার ভিত্তি ছিল যেটা তাদেরকে এই কনফিডেন্স দিয়েছে যে হ্যাঁ ঠিক আছে, আমরা যেহেতু উত্তম, আমরা তো জ্ঞানে বিজ্ঞানে সবার চাইতে ভালো, উৎকর্ষতর, সুপিরিয়র, আমাদের জ্ঞান সিদ্ধ এবং জন্মসিদ্ধ অধিকার হচ্ছে আমরা অন্যরকম ডমিনেশন খাটাবো। তা যখন এই ডমিনেশনটা ব্রুট ফোর্স বা পাশবিক বল প্রয়োগের মাধ্যমে, সার্বভৌমত্ব কেন্দ্রিক যে ক্ষমতা, সেই বল প্রয়োগের মাধ্যমে যখন সেটাকে তারা হাসিল করে ফেললো ক্ষমতা, তারা সেখানে থেমে থাকেনি, এবং উত্তরোত্তর উত্তরোত্তর নিজেদের চিন্তা, চেতনা, মূল্যবোধ, এথিক্স, মোরালিটি, শিক্ষা ব্যবস্থা, বিভিন্ন জ্ঞান কাঠামো, এগুলোকে নেটিভদের মধ্যে ইনফিল্ট্রেট করার চেষ্টা করছে, এবং পুরাতনগুলোকে বাদ দিয়ে নিজেরগুলোকে ইনফিল্ট্রেট করার চেষ্টা করছে, এবং এর মাধ্যমে তারা মানুষের মধ্যে এক ধরনের জনসম্মতি আদায় করতে সক্ষম হয়েছে যে না, উই আর দ্য বেস্ট ফর ইউ। এই কারণে প্রাথমিকভাবে আমরা ইন্ডিয়াতে এবং বিভিন্ন ঔপনিবেশিক যে সেন্টারগুলো, সেখানে আমরা শাসিতদের মধ্যে এক ধরনের ভায়োলেন্ট রিয়াকশন লক্ষ্য করতে পারলেও একটা সময়ে দেখতে পাই তার নিজেরা এক কথায় তার নিজেরা মেনে নিচ্ছে তাদের অধীনতাকে, যে হ্যাঁ ঠিক আছে, ইউ আর দ্য বেস্ট ফর আস। আপনারা না আসলে তো আমরা ডুবে যেতাম, মরে যেতাম, ধ্বংস হয়ে যেতাম, ডিস্ট্রয় হয়ে যেতাম। এই কথা কখন একটু শাসিত বলে? যখন তার চিন্তা চেতনাকে পরিবর্তন করে দেওয়া হয়। এই চিন্তার পরিবর্তনই পরবর্তীতে পোশাক, আশাক, শিক্ষা ব্যবস্থা থেকে শুরু করে বিভিন্ন বিষয়ে তাদেরকে অ্যাডপ্ট করতে কম্পেল করে এবং বাধ্য করে, ইন্সপায়ার করে। সো আমার কাছে মনে হয় এই প্রশ্নের সবচাইতে উত্তম ব্যাখ্যা হচ্ছে এটা না শুধুমাত্র সামরিক শক্তির ফল, না শুধুমাত্র জ্ঞান কাঠামোর ফল, বরং জ্ঞান কাঠামোটা ভিত্তি ছিল, তারা সামরিক ক্ষমতা অর্জনের পরে সেই ভিত্তিটাকে ব্যবহার করে তাদের ক্ষমতাকে সুদৃঢ় করেছে। আল্লাহু আ'লাম।